আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ কবে একটা পারফেক্ট মিডফিল্ড পাবে, এই স্বপ্নটাই কিন্তু আমরা দেখে চলেছি। এবং আমরা রিসেন্ট সময়ে যেটা দেখছি আসলে যে বাংলাদেশের বেশ কিছু অরিজিন ফুটবলারদের নিয়ে আলোচনা হচ্ছে, যারা আসলে বাংলাদেশ ন্যাশনাল টিমে জয়েন করলে টিমের শক্তিমত্তা বৃদ্ধি পাবে। আমরা ফরওয়ার্ড লাইনে বেশ কিছু অপশনস নিয়ে কথা বলতে শুনছি। ফারহান আলী ওয়াহিদ তিনি যদি চলে আসেন তাহলে বাংলাদেশের ফরওয়ার্ড লাইনটা আরও অনেক বেশি শক্তপোক্ত হয়ে যায়। আমরা জায়ান হাকিমের কথা বলছি, তিনি যদি ফরওয়ার্ড লাইনে চলে আসেন তাহলে হয়তো বাংলাদেশের অবভিয়াসলি গোল স্কোরিং থ্রেটটা বেড়ে যায়। রোনান সুলিভানকে যদি বাংলাদেশ নিয়ে আসতে পারতো কোনো না কোনোভাবে, তাহলেও কিন্তু ওই ফরওয়ার্ড লাইনটাতেই শক্তিমত্তা বৃদ্ধি পেয়ে যেত। তবে বাংলাদেশের একটা ইঞ্জিনের যে জায়গা, দ্য মিডফিল্ড, এই জায়গাটা নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা আপাতত মুহূর্তে হচ্ছে না। এবং তার পেছনের কারণটা বোধহয় সবাই হামজা চৌধুরীকে বেস করেই সব কিছু চিন্তাভাবনা করছেন। তবে মিডফিল্ডে তো আসলে শুধু একজন চালক থাকলে হবে না, একজন ইঞ্জিন থাকলে হবে না, তাকে সাপোর্ট দেওয়ার জন্য যে কক্সগুলো দরকার সেগুলোও কিন্তু খুব স্মুথলি বাংলাদেশকে রান করতে হবে। এবং এই থমাস ডুলির আন্ডারে বাংলাদেশ যদি তাদের বিল্ড আপ প্লেটা ইমপ্রুভ করতে চায়, বা মিডফিল্ডে যদি বল পজিশন ধরে রাখার ডমিনেশনটা দেখাতে চায়, এবং মিডফিল্ড থেকে যদি ক্রিয়েটিভিটির সঞ্চারটা করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু ওই মিডফিল্ডের পজিশনগুলোতেও আসলে পারফেক্ট প্লেয়ার বসানোটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ হয়ে যাবে। এবং আমরা সেপ্টেম্বর উইন্ডোতে হয়তো দেখবো বাংলাদেশ কাদেরকে আসলে ইনক্লুড করতে চায় তাদের মিডফিল্ডে। এত বছর ধরে আমরা দেখছি যে সোহেল রানা কিংবা মোহাম্মদ হৃদয় কিংবা কাজেম শাহ, তাদেরকেই কিন্তু ঘুরে ফিরে খেলানো হচ্ছে। কাজেম শাহ যদিও খুব কম অপরচুনিটিস পেয়েছেন, আমার মনে হয় যে তার যথেষ্ট পোটেনশিয়াল আছে এবং তিনি সেই পোটেনশিয়ালটা ডেফিনেটলি কাজে লাগাবেন সামনে যদি তাকে সুযোগ দেওয়া হয়। বাট এই জায়গাটার মধ্যে আমার মনে হয় যে একটা ভিন্ন প্রোফাইলের প্লেয়ার আমরা মিস আউট করে যাচ্ছি। এবং মাঝখানে কিন্তু তাকে নিয়ে অনেক কথা হয়েছে। অবভিয়াসলি কিউবা মিচেল তিনি বাংলাদেশে এসেছিলেন এবং অন দ্য ব্যাক অফ হোয়াট, সান্ডারল্যান্ডের হয়ে তিনি PL2-তে খেলেছিলেন। এবং সান্ডারল্যান্ডের সেই অনূর্ধ্ব-21 যেই টিমটা আছে সেই টিমের হয়েও যখন তিনি খেলছিলেন, অনূর্ধ্ব-18 টিমের হয়েও যখন তিনি খেলছিলেন, তখন থেকে কিন্তু তার নামটা উঠে এসেছিল। এবং হামজার পাশাপাশি প্রথম যে নামটা অরিজিন ফুটবলারদের এন্ড থেকে আসছিল সেটা হচ্ছে কিউবা মিচেল। এবং পরবর্তীতে বেশ কিছু ক্যারিয়ারগত সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। তিনি বসুন্ধরা কিংসে এসে জয়েন করেছিলেন, সেখানে একটা মৌসুম কাটালেন, বাট সেখানে অপরচুনিটিজ এনাফ পাননি। একটা BFL এর ম্যাচ আমার মনে আছে, আমি সেই ম্যাচটায় কমেন্ট্রি করতে গিয়েছিলাম এবং সেই ম্যাচটাতে কিউবা মিচেলকে অল্প কিছুক্ষণের জন্য নামানো হয়েছিল, কিন্তু তার ফ্যান বেস যারা ছিলেন, যারা তাকে চাইছিলেন যে তিনি খেলুক, আলটিমেটলি অতটুক সময়ের ভিতরেও কিন্তু তিনি দারুণ কিছু করে দেখিয়েছিলেন। আমি ঠিক জানি না কেন বসুন্ধরা কিংসের সঙ্গে তার ওই ডিলটা কিভাবে আসলে গড়েছে কিংবা পড়েছে, এবং সেই সময়টায় তিনি কেন মাঠে পর্যাপ্ত পরিমাণ সুযোগ পাননি বাংলাদেশ ফুটবল লিগে খেলে নিজের পারফরমেন্সটা বেটার দেখানোর বা নিজের কি করতে পারেন সেটা দেখানোর। বাট কিউবা মিচেল আমার মনে হয় একটা ভালো সিদ্ধান্ত ডেফিনেটলি নিয়েছেন যে তিনি আবারও ফিরে গেছেন ইংল্যান্ডে, এবং সেখানে এখন তিনি স্ট্র্যাটফোর্ড টাউন FC'র হয়ে এই মৌসুমটা খেলবেন, সেটা আমরা জানি। ইংল্যান্ডের 7th টায়ার টিম, এবং তারা ইতিমধ্যে তাদের প্রি সিজনের ম্যাচগুলো খেলছে, যেখানে তারা বিভিন্ন বড় বড় ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ ক্লাব কিংবা চ্যাম্পিয়নশিপ ক্লাবের যেই রিজার্ভ টিমটা আছে সেই টিমগুলোর সঙ্গে তারা তাদের প্রি সিজন ম্যাচগুলো খেলছে। এবং লেটেস্ট যে ম্যাচটা তারা খেলেছে স্ট্র্যাটফোর্ড টাউন FC, সেটা হচ্ছে অ্যাস্টন ভিলার আন্ডার-21 টিমের সঙ্গে। এই ম্যাচটাতে 2-1 গোলে জিতেছে স্ট্র্যাটফোর্ড টাউন FC, এবং সেখানে কিউবা মিচেলের একটা অ্যাসিস্ট ছিল। এবং তিনি সেই অ্যাসিস্টটা দিয়েছেন কোথা থেকে? একটা সেট পিস থেকে, একটা কর্নার থেকে। তার কর্নার থেকেই গোল পেয়েছিল স্ট্র্যাটফোর্ড টাউন FC, এবং সেখান থেকে তারা ম্যাচটাও জিতে যায় 2-1 গোলে। এটা একটা প্রি সিজন ম্যাচ, বাট কিউবা মিচেলের ওভারঅল যে গ্রাফটা বা যে প্রোগ্রেশনটা আমরা দেখছি, বেশ কিছু দারুণ ব্যাপার আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তার খেলার ভেতরে, যেটা আগেও ছিল বাট খুব একটা পলিশ ছিল না এবং খুব একটা রেকগনাইজ করতে পারছিলেন না অনেকে। এবং এমনও অনেকে বলতে শুনেছে যে তিনি আসলে রোশানলের শিকার হয়েছেন, তাকে এনাফ অপরচুনিটিস দেওয়া হয়নি তার প্রথম স্টিন্টে। বাট দিস ইজ কিউবা মিচেল 2.0। আমার কাছে মনে হয় যে আরও অনেক বেশি পরিণত। এবং আমি যেই ব্যাপারটা বলছিলাম যে মিডফিল্ডের একটা ইঞ্জিন তৈরি করার বিষয়, তিনজন এমন প্লেয়ার, তিনজন ভিন্ন প্রোফাইলের এমন প্লেয়ার বাংলাদেশের আসলে দরকার ওই মিডফিল্ডটাতে, যারা আলটিমেটলি খেলাটাকে চালাবেন। এবং খেলাটা চালানোর জন্য কি কি প্রয়োজন? আপনার প্রথমত হচ্ছে অফ দ্য বল, আপনি যখন ইন্টারসেপশন করবেন, অপোনেন্টের খেলাটাকে আপনি আটকে দেবেন, সেই জায়গাটার মধ্যে আপনার এনার্জি দরকার হবে। হামজা চৌধুরী ডেফিনেটলি সেই ডিফেন্সিভ এনার্জিটা দিতে পারেন, তার ট্যাকলিংয়ের ক্ষমতা অসাধারণ, এবং তার আসলে গ্রাউন্ড কাভারেজের জায়গাটাও খুবই দারুণ। তবে হামজার কিন্তু আস্তে আস্তে এজ হচ্ছে, সুতরাং তিনিও কিন্তু এই মুহূর্তে তার
ট্যাকটিক্যাল নয়ান্স ব্যবহার করে বা তার অ্যান্টিসিপেশন ব্যবহার করেই কিন্তু মুভমেন্টটা করছেন। খুব বেশি মোবাইল যে হামজা চৌধুরী, অবভিয়াসলি বাংলাদেশের কনটেক্সটে অনেক মোবাইল, বাট তারপরও সেই ক্ষমতাটা কিন্তু তার পুরো ব্যবহারটা আসলে যদি তিনি করেন তাহলে অনেক জায়গায় বাংলাদেশ কিন্তু মিস আউট করে ফেলবে তার অন্যান্য পজিটিভ সার্ভিসগুলো। সো ওখানে তাকে সাপোর্ট দেওয়ার জন্য আসলে কি প্রয়োজন? সমিত সোম ডেফিনেটলি আছেন। আমার মনে হয় মিডফিল্ড ট্রায়ার কথা চিন্তা করলে হামজার পাশাপাশি সমিত সোমকে আমরা ডেফিনেটলি দেখবো সেই জায়গাটায়। থার্ড যে কগটা, ওই যে একটা নাম্বার 8 যিনি বক্স টু বক্স যাবেন, যার কাছ থেকে আমরা ভার্টিক্যাল পাসেস এক্সপেক্ট করব, যার কাছ থেকে আমরা প্রেস রেজিস্ট্যান্স এক্সপেক্ট করব, যার কাছ থেকে আমরা কম্পোজার অন দ্য বল এক্সপেক্ট করব এবং যার কাছ থেকে আমরা সেট পিস ডেলিভারি এক্সপেক্ট করব, এই ধরনের একজন প্লেয়ার যদি আমরা খুঁজে পেতে চাই, এনার্জি লেভেলসের জায়গা থেকে বাংলাদেশের ডোমেস্টিক ফুটবলের অনেক লোকাল প্লেয়াররা আছেন যারা সেই এনার্জি লেভেলসটা দিতে পারেন এবং আপনারা পছন্দ করেন বা না করেন, আমার মনে হয় সোহেল রানা সিনিয়র যিনি আছেন তিনি কিন্তু সেই এনার্জিটা অন্তত দিতে পারেন মাঠের মধ্যে। তিনি দৌড়াতে থাকেন, তিনি আসলে তার 90 মিনিট স্ট্যামিনাটা বাংলাদেশের জন্য কাজে লাগান এবং দিন শেষে তারও কিছু পারফরমেন্স আমরা বাংলাদেশ ফুটবল লিগেও দেখি যেটা তার দল বসুন্ধরা কিংসের জন্য খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যায়। বাট একটা বিষয় আমার মনে হয় যে এনার্জির পাশাপাশি দরকার, সেটা হচ্ছে আপনার পাসিং অ্যাবিলিটি, আপনার কম্পোজার অন দ্য বল এবং প্রেস রেজিস্ট্যান্স। আপনাকে যখন অপোনেন্ট অফ দ্য বল প্রেস করতে আসছে সেই সময় আপনি বলটা নিয়ে বেরিয়ে যেতে পারছেন কিনা, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনার আশপাশের যে পাসিং লেনগুলো আছে সেদিকে আপনি বলটা পাঠাতে পারছেন কিনা। যদি দেখেন যে শর্ট পাসে হচ্ছে না, তখন লং বলে আপনি কি একটা স্পেস ক্রিয়েট করে দিতে পারছেন কিনা আপনার সতীর্থদের জন্য। এই যে বিষয়গুলো আছে, এই পুরো ব্যাপারটাই কিন্তু এনক্যাপসুলেট করতে পারেন সেখানে কিউবা মিচেল। এবং অ্যাস্টন ভিলার সঙ্গে তিনি 70 মিনিট খেলেছিলেন প্রি সিজনের সেই ম্যাচটাতে। তার ফিজিকের একটা ইম্প্রুভমেন্ট আমরা দেখেছি, তার স্ট্যামিনার একটা ইম্প্রুভমেন্ট আমরা দেখেছি, তার হাঙ্গারের একটা ইম্প্রুভমেন্ট দেখেছি এবং আগে থেকেই তার টেকনিক্যাল অ্যাবিলিটি খুব ভালো ছিল, আমরা জানতাম তার পাসিং অ্যাবিলিটি খুবই ভালো, তার বল ডিস্ট্রিবিউশনের অ্যাবিলিটি খুবই ভালো। শুধুমাত্র ওই ট্যাকলিংয়ের জায়গাটা বা অফ দ্য বল জায়গাটা আসলে তিনি কতটুকু সাপোর্ট দিতে পারেন সেখানে নিশ্চয়ই ইম্প্রুভমেন্টের জায়গা আছে, বাট ওই ব্যাপারটা তো হামজা কভার করে দেবেন। সো বাংলাদেশের একটা আইডিয়াল ট্রায়ও যদি আমরা চিন্তা করি মিডফিল্ডে, সেই জায়গাটায় ডেফিনেটলি হামজা চৌধুরী, কিউবা মিচেল এবং সমিত সোম যদি থাকেন, সেখানে একটা এক্সপিরিয়েন্সের ব্লেন্ড থাকবে, সেখানে কোয়ালিটির একটা ব্লেন্ড থাকবে এবং বাংলাদেশ যদি প্রোগ্রেস করতে চায় বলটা নিয়ে, আমরা যদি ভার্টিক্যালিটির দিকে চিন্তা করি, যে প্রোগ্রেসিভ পাসিং আমরা যদি চিন্তা করি, ফাইনাল থার্ডে দারুণ কিছু বল দেওয়ার ব্যাপার যদি আমরা চিন্তা করি এবং সেট পিস সিচুয়েশন থেকে গোল ক্রিয়েট করার যদি ব্যাপার আমরা চিন্তা করি, সে জায়গায় কিউবা মিচেল ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট একটা রোল হয়তো প্লে করবেন এবং তার বয়সটা কিন্তু এখনও অনেক কম, সুতরাং তার পুরো ক্যারিয়ারটাই পড়ে আছে। আমরা আশা করব যে তিনি আবারও যেন বাংলাদেশ ন্যাশনাল টিমের রেডারে চলে আসেন, কনসিডারেশনে চলে আসেন, বিকজ আমার কাছে পার্সোনালি মনে হয় যে বাংলাদেশের মিডফিল্ডের জায়গাটা নিয়ে আমরা কিন্তু খুব বেশি আলোচনা করি না। ন্যাশনাল টিমের মিডফিল্ড আসলে কোন লেভেলে যেতে পারে এবং সেই জায়গাটার মধ্যে আপাত মুহূর্তে যিনি একদম রেডি আছেন বলা যায়, তার বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে কোনো ইস্যু নেই, তাকে অনেক প্রসেসিং করে আনার কোনো ব্যাপার নেই, তিনি অলরেডি আছেন, খেলেছেন, বাংলাদেশের হয়ে তার ডেবিউ হয়েছে নেপালের এগেনস্টে। সো কিউবা মিচেল হি কুড বি দ্য অ্যান্সার বাংলাদেশের মিডফিল্ডে এবারের সাফে এবং তার আগে সেপ্টেম্বর উইন্ডোতে। সো আমি আশা করব যে তাকে যেন অন্তত কল আপ করা হয় এবং বাংলাদেশের নেক্সট যে ন্যাশনাল টিম ক্যাম্পেইনটা হবে বা ক্যাম্পটা হবে সেখানে যেন তিনি ডাক পান, কারণ এরকম একজন ফুটবলারকে আমরা আসলে হেলায় হারিয়ে লাভ নেই। আমরা সব কিছু করে ফেললাম, তাকে আমরা টিমে ইন্টিগ্রেট করার মতো সকল ব্যবস্থা করে নিয়ে আসলাম, তারপর তার বেস্ট ইউসেজটা আমরা করতে পারলাম না এবং তার অ্যাবিলিটির ব্যাপারে আমাদের ভালো ধারণা আছে। সো লেটস ট্রাই অ্যান্ড সি যে কিউবা মিচেল আসলে এই ইঞ্জিনটাতে কতটুকু সাপোর্ট দিতে পারেন। আমার মনে হয় যে খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট তিনি রাখবেন তাকে যদি আবারও কল আপ করে নিয়ে আসা হয় এবং সেই রেসপন্সিবিলিটিটা দেওয়া হয় ফর দ্যাট নাম্বার 8 রোল, যিনি বক্স টু বক্স যাবেন এবং তার ক্রিয়েটিভিটি দেখাবেন, তার ফ্লেয়ার দেখাবেন, সেট পিসে টিমকে সাহায্য করবেন। সো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আসলে এই যে বাংলাদেশের মিডফিল্ড, সেই জায়গায় কিউবা মিচেলের জায়গাটা আপনারা কোথায় দেখছেন এবং কি রোলটা তিনি প্লে করতে পারেন, সেই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।